আর ইউ আউট অফ ইউর মাইন্ড আরডি? তোমার একটা সামান্য ভুলের জন্য আজকে 5 নিরপরাধ বাচ্চার মৃত্যু হয়েছে। সবাই দেখেছে তুমি কেমন বেপরোয়া ছিলে। সমস্ত নিউজ চ্যানেল আমাদের নিয়ে বাজে নিউজ করেছে। তোমাকে এই মুহূর্তে বহিষ্কার করা হলো। তুমি তোমার সবকিছু এখনই জমা দিয়ে যাবে। আর আজকের পর তুমি বাংলাদেশে চলে যাবে এবং নিজের জন্য একজন সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করবে। 4 বছর পর। সাবধান, তুই আমার কাছে আসবি না। তুই মানুষ না অন্য কিছু। এতদিন পরেও তুই নিজেকে বদলাতে পারিসনি, আগের মতো গুন্ডা সাইকো রয়ে গেছিস তুই। আমি একজন বিধবা, তার উপর 5 মাসের অন্তঃসত্ত্বা। সেটা জানার পর আমাকে জোর করে নিজের ক্ষমতা দেখিয়ে বিয়ে করেছিস, তাও তোর বেস্ট ফ্রেন্ডের স্ত্রীকে। আর এখন নাটক করছিস? ছি রাজ, ছি। রাজ যখন রিমিকে ধরে নিয়ে তার রুমে যাবে, তখন রিমি রাজের গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিয়ে চিৎকার করে উপরের কথাগুলো বলে। বিয়ে বাড়িতে উপস্থিত সবাই তাকিয়ে আছে রাজ আর রিমির দিকে। আর তাকাবেই না কেন? বিবাহিত নতুন বউ যদি তার সদ্য বিয়ে করে স্বামীর উপরে হাত তুলছে আর চিৎকার করে কথা বলছে, সাথে মেয়েটা নিজেকে অন্তঃসত্ত্বা বলছে। রাজের ফর্সা গালে 5 আঙুলের ছাপ বসে যায়। তখন রাজের মা ইসরাত চৌধুরী এগিয়ে আসতে গেলে রাজ হাতের ইশারায় থামিয়ে দিল। রাজ নিজেকে সামলে নিয়ে রিমির দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে বলে, রিমি, রুমে যাও। তোমার এখন রেস্টের প্রয়োজন। তোমার এই অবস্থায় হাইপার হওয়া তোমার এবং তোমার শরীরে বেড়ে ওঠার নতুন অতিথির জন্য ক্ষতিকর হবে। ক্ষতি করার জন্যই তো তুই আমায় বিয়ে করেছিস। নাটক করছিস তুই এখন। এতক্ষণ কিছু বলি নাই, কিন্তু তোকে দেখে আমার। পরে কথা বলা যাবে। মা, তুমি রিমিকে নিয়ে যাও। রাজের কথা শুনে ইসরাত চৌধুরী রাজের দিকে ভ্রু কুঁচকে তাকান। রাজ তার মায়ের দিকে তাকিয়ে একটা হাসি দিল। ইসরাত চৌধুরী সময় নষ্ট না করে রিমিকে নিয়ে রুমে চলে গেলেন। রিমিকে রুমে রেখে ইসরাত চৌধুরী নিচে চলে আসেন। রিমি রুমে বসে কান্না করছিল, আর রাজ যেদিন তাদের বাসায় এসেছিল সেটা মনে করছিল। বৈশাখ মাসে সাধারণত প্রচণ্ড গরম থাকে। আকাশে কালো মেঘ জমে হঠাৎ বয়ে যায় কাল বৈশাখী ঝড়। একটানা তেমন বৃষ্টিও দেখা যায় না। তবে এবছর বৈশাখের 2য় দিন থেকেই দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে বৈশাখী ঝড়। বিদ্যুৎ চমকানোর পাশে হালকা থেকে ভারী বৃষ্টিও। কোথাও কোথাও অল্প সময় ধরে ঝড় হলেও বৃষ্টি থামার যেন নামই নেই। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ধরে অবিরাম ঝরেই যাচ্ছে। গ্রীষ্মে বৃষ্টির রূপ অনেকটাই যেন বর্ষাকালের মতো, ঝড়ের মতো। এদিকে রিমির চোখ দিয়েও বর্ষার মতো করে বৃষ্টি হচ্ছে। রিমি তার রুমে জানালায় গ্রিল ধরে দাঁড়িয়ে তার পেটে হাত দিয়ে তার ভেতর বেড়ে ওঠা প্রাণের অস্তিত্ব অনুভব করছে। রিমি আকাশের দিকে তাকিয়ে কান্না করছে আর বলছে, আসিফ, এটা তো কোনো কথা ছিল না। আমরা তো চেয়েছিলাম একসাথে একজন আরেকজনের হাত ধরে নিজেদের পুরো জীবনটা কাটিয়ে দেব, কিন্তু তুমি এভাবে মাঝপথে আমার হাত ছেড়ে চলে গেলে। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার যে দম আটকে আসছে আসিফ। তুমি ছাড়া যে তোমার রিমির কোনো অস্তিত্ব নেই। আমি তোমার ছেলেটাকে কি বলবো বলতে পারো? তুমি তো বলেছিলে তুমি তোমার নিজের মতো করে আমার ভিতর বেড়ে ওঠা তোমার ছেলের দেখাশোনা করবে, নিজের মতো করে গড়ে তুলবে। তাহলে কেন কেন তুমি আমাদের এভাবে একা করে দিয়ে চলে গেলে? রিমি কথাগুলো বলছিল আর কান্না করছিল। তখনই রিমির মা রাহেলা বেগম রিমির রুমে এসে দেখতে পান রিমি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রাহেলা বেগম বুঝতে পারলেন রিমি কান্না করছে। রাহেলা বেগম রিমির পাশে গিয়ে বলেন,
কিরে মা, কান্না করছিস? তোকে বললাম না এখন কান্নাকাটি না করতে, তাহলে কেন করছিস বলতো? তোর এমন অবস্থা হলে যে আসতে চলেছে তার কি হবে বল? তোকে এখন তো হাসি খুশি থাকতে হবে। সৃষ্টিকর্তার উপর একটু বিশ্বাস রাখ মা, এমনটা করিস না। রিমি তার মাকে দেখে জড়িয়ে ধরে হু হু করে কান্না করছে। রাহেলা বেগমও রিমিকে পরম যত্নে জড়িয়ে ধরেন। কিছু সময় পর রাহেলা বেগম রিমির চোখের জল মুছে বলেন, চল নিচে চল। না মা, আমি এখানে ঠিক আছি। আমার ওই বাইরের জগৎটা ভালো লাগে না। আরে নিচে চল, নিচে নিচে একজন এসেছে, তাকে দেখলে তোর ভালো হবে। কার কথা বলছো? কে এসেছে? চল নিচে, নিচে গেলেই দেখতে পাবি। অনিচ্ছা সত্ত্বেও রিমি তার মায়ের সাথে নিচে আসে। রিমি নিচে এসে দেখতে পায় তার বাবা সোহেল রহমান কারোর সাথে কথা বলছেন। কার সাথে কথা বলছেন রিমি দেখতে পাচ্ছে না, কারণ ছেলেটার পেছন দিক রিমির দিকে। রিমি এবং তার মা সোহেল রহমানের পাশে গিয়ে বসে রিমি ছেলেটার দিকে তাকিয়ে বলে ওঠে, রাজ, তুই? আমি। কেমন আছিস তুই? আছি। তা হঠাৎ করে তুই এখানে? একটা কাজে এসেছিলাম আঙ্কেল আর আন্টির কাছে। কি কাজ? আচ্ছা চল। কোথায়? ভার্সিটির দিকে একটু যাব, তাই তোকে নিতে এলাম। না রে, এখন কোথাও যাব না আমি। এখন আবার রুমি আমার সব কিছু। আরে চল না, ভার্সিটিতে গেলে তোর অনেক ভালো লাগবে। সারাদিন রুমের ভিতরে বসে থেকে নিজের এই কি অবস্থা করেছিস বলতো? দেখ রাজ, ছেলেটা যখন এত করে বলছে তাহলে যা না রিমি। যা মা, ভালো লাগে তোর। হ্যাঁ যা, রেডি হয়ে আয়, আমি এখানে আছি। আঙ্কেল আর আন্টির সাথে কথা বলছি। রিমিও কোনো উপায় না পেয়ে তার মা বাবার কথা রাখার জন্য তার রুমে চলে যায় রেডি হওয়ার জন্য। রিমি রেডি হয়ে নিচে চলে আসে। তারপর রাজ আর রিমি বেরিয়ে পড়ে। রাজ গাড়ি চালাচ্ছিল, তখন রাজ বলে, রিমি, তুই কি এখন আমায় খারাপ ভাবিস? দেখ, আমায় ওই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। জানিস রিমি, সত্যি কোনোদিন চাপা থাকে না। তুই কি আমায় এসব বলার জন্য বাইরে নিয়ে এসেছিস? আচ্ছা, আর কোনো কথা বলবো না। কিছু সময় পর রাজ রিমিকে নিয়ে তাদের ভার্সিটি ক্যাম্পাসে প্রবেশ করে। রাজ গাড়ি পার্ক করে রিমিকে পাশের দরজা খুলে দিল। রিমিকে নিয়ে রাজ তাদের ডিপার্টমেন্টে প্রবেশ করে। তখন রিমি দেখতে পায় তার ভার্সিটি লাইফের সকল বন্ধুদের। রিমি সবাইকে দেখে বেশ খুশি হয় এবং সবার সাথে কথা বলতে থাকে। রাজও তার বন্ধুদের সাথে কথা বলার জন্য চলে যায়। কিছু সময় পর রাজ রিমির পাশে গিয়ে বলে, রিমি, ক্লাসে চল। ক্লাসে কেন? ক্লাসে গেলেই দেখতে পাবি। এত প্রশ্ন করিস কেন? রাজ কথা বলে রিমির চোখ বেঁধে রিমিকে ধরে নিয়ে ক্লাসে প্রবেশ করে এবং রিমির চোখের বাঁধন খুলে দিল। আর সবাই একসাথে বলা শুরু করলো রিমিকে, শুভ জন্মদিন রিমি। রিমির সামনে তাকিয়ে বেশ অবাক হয়, কারণ পুরো ক্লাসরুম অনেক সুন্দর করে সাজানো এবং হ্যাপি বার্থডে রিমি লেখা। রিমি এটা দেখে বেশ খুশি হয়। তারপর কেক কেটে সবাইকে খাওয়ানো হয়। রিমি সবাইকে খাইয়ে রাজের খোঁজ করতে থাকে, কিন্তু রাজকে ক্লাসে পেল না। রিমি বাইরে এসে দেখতে পায় রাজ একটা মেয়ের সাথে কথা বলছে আর মেয়েটা রাজকে জড়িয়ে ধরে আছে। রিমিকে আসতে দেখে রাজ মেয়েটাকে চলে যেতে বলে। রিমি রাজের সামনে গিয়ে বলে, নতুন গার্লফ্রেন্ড? হাসছিস যে? ও কিছু না, তুই এখানে কেন? সবাইকে কেক খাওয়ালাম, তুই বাকি তাই। আচ্ছা চল। রাজ আর রিমি ক্লাসে এসে দেখতে পায় কেক শেষ হয়ে গেছে। তখন রিমি বলে, এ মা, কেক তো শেষ হয়ে গেছে, তাহলে এখন? রাজ একটা হাসি দিয়ে রিমিকে না বলে দেয়। তারপর সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে রাজ রিমিকে নিয়ে রিমির বাসায় চলে আসে।
রিমি চলে যায় তার রুমে, আর রাজ রিমির বাবা আর তার মাকে বলে, আঙ্কেল আন্টি, তাহলে তো আগামী শুক্রবারই দেখা হবে। কিন্তু বাবা, রিমি তো রাজি হবে না। বাবা, মেয়েটার অনুমতি নিলে হতো না? আঙ্কেল আন্টি, আমি তো বললাম সব কিছু আপনাদের, আপনারা চিন্তা করবেন না, আমি আছি। আর আমি আপনাদের যা বললাম সেগুলো রিমিকে বলবেন। আসি আমি। রাজ কথাটা বলে চলে যায় রিমির বাসা থেকে। রিমি আর রাজের পরিচয় দেওয়া যাক এবার। রিমি একটা কলেজের শিক্ষিকা। আসিফের সাথে রিমির বিয়ে হয় 1 বছর আগে। রিমির স্বামী আসিফ একজন পুলিশ অফিসার। আসিফ 3 মাস আগে একটা অপারেশন পরিচালনা করতে গিয়ে ওর মৃত্যু হয়। এবার রাজের পরিচয় দেওয়া যাক। রাজ রিমির ভার্সিটি লাইফের বন্ধু। রাজ আজ দীর্ঘ 3 বছর পর দেশে ফিরেছে। বাকিটুকু গল্পের সাথে থাকলে জানতে পারবেন। এভাবে চলে যায় কিছুদিন, আর 2 দিন পর রিমি আর রাজের বিয়ে। রাতের বেলা রিমি ও তার বাবা মা খাবার খাচ্ছিলেন। তখন রিমির মা রাহেলা বেগম সোহেল রহমানের দিকে তাকিয়ে ইশারা করে বলেন রিমিকে বলার জন্য। তখন সোহেল রহমান বলেন, রিমিমা, তোকে একটা কথা বলার ছিল। কি কথা বাবা? আসলে মা, আমরা তোকে না জানিয়ে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। সে রিমি তার বাবার কথা শুনে খাবার খাওয়া থামিয়ে তার বাবার দিকে তাকায়। রিমি তার বাবাকে কিছু বলতে যাবে তার আগেই রাহেলা বেগম বলেন, আর কতদিন এভাবে নিজেকে গুটিয়ে রাখবি? তোকে এমন অবস্থায় দেখতে আমাদের ভালো লাগছে না রে মা। মা, বাবা, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমার গর্ভে আসিফের সন্তান। ছেলে এবং ছেলের পরিবার সবকিছু শুনে বিয়েতে রাজি হয়েছে। আমি বিয়ে করতে পারবো না। আমি একজনকে শুধু ভালোবাসি, সে হলো আসিফ। তোমরা ওদের মানা করে দাও। এটা তো আর সম্ভব না। আমরা তাদের কথা দিয়েছি বিয়ের জন্য, আর আগামী শুক্রবার তোমার বিয়ে। সবকিছু শোনার পর ওরা তোকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে রাজি হয়েছে। এরকম ভাগ্য কয়জনের হয় বল? তাছাড়া এখন তোর এই অবস্থায় তোর একজন সঙ্গীর দরকার রে মা। তার জন্য তো মা তোমরা আছো। আমি যেমন আছি তেমনই ভালো আছি। তুমি ভালো আছো না খারাপ আছো সেটা আমরা দেখতে পারছি। 3 মাস তো হতে চললো, আর কত নিজেকে এভাবে গুটিয়ে রাখবে? বিয়ের জন্য প্রস্তুতি নাও। তুমি আমার কথার যেন নড়চড় না হও, সমাজে যেন আমি মাথা তুলে চলতে পারি। রিমি তার মা বাবার পা জড়িয়ে ধরে কান্না করে বলেছিল বিয়েটা যেন না করে দেওয়া হয়। কিন্তু রিমির মা বাবা রিমিকে বলে, রিমি, তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে তুমি আমাদের মরা মুখ দেখবে, এবং সেটা আজকে রাতেই। এখন তুমি ঠিক করো তুমি কি করবে। বাবা, মা। রিমির বাবা মা চলে যান কথাগুলো বলে। রিমি তার রুমে বসে কান্না করতে লাগলো। রিমি মনে মনে বলে, হে সৃষ্টিকর্তা, বারবার আমায় কেন এমন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়? আমায় কেন সবসময় সাজা দিতে হবে তোমার আদালতে? যাকে বেশি ভালোবাসতাম তাকে আমার থেকে কেড়ে নিলে, এরপর নিজের স্বামী রূপে যাকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দিব ভেবেছিলাম তাকেও আমার থেকে কেড়ে নিলে। এখন আবার আমার থেকে আমার মা বাবাকে কেড়ে নিতে চলেছ। কেন করছো আমার সাথে? কেন? রিমি কান্না করতে করতে কথাগুলো বলছিল। দুপুরের দিকে রিমিকে কনের সাজে সজ্জিত করে নিয়ে যাওয়া হয় বিয়ের আসরে। বিয়েটা তেমন কোনো ধুমধাম করে হয়নি। বিয়ের আসরে রাজকে দেখে রিমি বেশ অবাক হয় এবং রাগান্বিত হয়। তারপর বুঝতে পারে এসব রাজের প্ল্যান। বিয়ের সব অনুষ্ঠান শেষ হয় ভালো করে, কিন্তু রিমি রাজের দিকে তাকিয়ে আছে আর হাতে হাত ঘষতে ঘষতে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিল। বর্তমানে রিমি কান্না করছিল, তখনই রাজের মা ইসরাত চৌধুরী রুমে প্রবেশ করেন। রিমি তাকিয়ে দেখতে পায় রাজের মা খাবার হাতে নিয়ে তার পাশে বসেন। তখন রিমি বলে, সব কিছু জানার পরেও আপনারা আমার সাথে এমনটা করলেন?
হা করো। আমি আপনাকে কিছু বলছি। আমিও তোমায় বলছি হা করতে। খাবারটা খেয়ে নাও। আমি খাবো না। পাগলামি করিস না মা, তোর এই অবস্থায় খাওয়া দাওয়ার অনিয়ম করা একদম ঠিক হবে না। আপনার ছেলে তো এটাই চায়, না হলে কি আমার এমন অবস্থা জানার পরেও বিয়ে করতো? খাবারটা খেয়ে নে মা, খাবারের সাথে রাগ অভিমান করতে নেই মা, খেয়ে নে এখন তুই। রিমি ইসরাত চৌধুরীর কথাগুলো ফেলতে পারলো না। রিমি চুপচাপ খাবারগুলো খেয়ে নিল। ইসরাত চৌধুরী রিমিকে খাইয়ে দিয়ে শুয়ে পড়তে বলে চলে গেলেন। রাত 11টায় রাজ দরজা ঠেলে রুমের ভেতরে প্রবেশ করে। রাজ রুমের ভেতরে প্রবেশ করেই দেখতে পায় রিমি ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় রিমিকে দেখতে পুরো বাচ্চাদের মতো লাগছে। তখন রাজের খেয়াল হয় কিছু চুল ফ্যানের বাতাসে উড়ে এসে রিমির মুখে পড়ছে। তখন রাজ সে চুলগুলো সরিয়ে দিতে যাবে, তখনই রিমি রাজের হাত ধরে ফেলে। ঘটনার আকস্মিকতায় রাজ কিছুটা হতভম্ব হয়ে যায়। রিমি তখন বলে ওঠে, কুকুরের মতো এভাবে আসছিলে কেন? তোর যখন আমার দেহের প্রতি এতই লোভ, আমায় বলতি, আমি রেডি হয়ে থাকতাম কুকুরের শিকার হওয়ার জন্য। রিমি, তুই আমার ভুল ভাবছিস। আমি তো তোর চুলগুলো। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। তোকে আমি ভালো করে জানি তুই কেমন। তুই ভার্সিটি লাইফে যেমন ছিলি আজকে তেমনই আছিস। অবশ্য তোর মতো ছেলের এর থেকে ভালো কাজ আর কি বা হতে পারে? তোমার কথাগুলো বলা হয়ে গেছে? হয়ে গেলে এবার কি ঘুমাতে পারো? কেন? নিজের চাহিদা মেটাবি না? বিয়ে তো করেছিস 3 বছর আগের বদলা নিতে, তো দেরি করছিস কেন? নিয়ে নে। কথাগুলো বলে রিমি নিজের শরীর থেকে শাড়ির আঁচলটা খুলতে লাগলো। তখনই রাজ রিমিকে থামিয়ে দিয়ে বলে, আমি এইটুকু বলতে পারি, আমার মা বাবা আমায় এইরকম কোনো শিক্ষা দেননি যে কোনো মেয়ের সাথে জোর করে কিছু করতে। আর তুমি কি বললে 3 বছর আগের বদলা নিতে? আর 3 বছর আগের বদলা যদি নিতেই হতো তাহলে তোমায় বিয়ে করতাম না, তোমার সাথে ওইসব 3 বছর আগেই করে নিতাম। তাহলে বিয়ে করেছিস কেন আমায়? তার সঠিক উত্তর দিতে পারবো না, তবে এটুকু বলতে পারি, আমি তোমায় ভালোবাসি আগের মতো, আর সারা জীবন তোমার পাশেই থাকতে চাই। জানি না পারবো কি না, কিন্তু চেষ্টা করে যাব। যাও, গিয়ে শুয়ে পড়ো। পরের দিন সকালে রিমির ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। রিমি বিছানা ছেড়ে উঠে দেখতে পায় রাজ সোফায় শুয়ে আছে। রিমি রাজের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে বাথরুমে চলে যায়। রিমি ফ্রেশ হয়ে এসে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। রিমি বাইরের পরিবেশ দেখে বেশ অবাক হয়, কেননা বেলকনি থেকে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। তার ওপর বাড়ির গেটের পাশেই নানা রকম ফুলের বাগান, আর সবগুলোই তার প্রিয় ফুল, সাথে বিভিন্ন ফলের গাছ। রিমির মনটা ভালো হয়ে গেল, নিমিষেই ভালো হয়ে যায়। আর রিমি রুম থেকে বের হয়ে যায় বাগানে যাওয়ার জন্য। হাঁটা দিল। রিমি নিচে আসতেই ইসরাত চৌধুরী বলেন, কি রে মা, এত সকালে উঠে পড়লে যে? আসলে ঘুম ভেঙে গেছে তো তাই। আচ্ছা তুমি বসো, আমি তোমার নাস্তা দিচ্ছি। এখন খিদে নেই আমার, আমি একটু বাগান থেকে আসি। আচ্ছা। রিমি বাগানে গিয়ে মাটিতে ঝরে পড়া ফুলগুলো হাতে নিতে লাগলো। রিমি ফুলগুলো কুড়িয়ে নিয়ে তার শাড়ি থেকে সুতা ছিঁড়ে ফুলের মালা তৈরি করলো। সেটা আবার নিজের চুলেও বেঁধে নিল। এদিকে রাজ ঘুম থেকে উঠে রিমিকে রুমে দেখতে না পেয়ে, পুরো রুম খুঁজে না পেয়ে বেলকনিতে গিয়ে বাগানের দিকে চোখ পড়তেই দেখতে পায় রিমি ফুলের মালা তৈরি করছে। রিমি যখন বাগানে ঘুরোঘুরি করছিল তখনই হঠাৎ করে বেলকনির দিকে চোখ পড়ে আর রাজকে দেখতে পায়। রাজ রিমির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, বাহ, বেশ সুন্দর লাগছে। দাঁড়াও, আমি নিচে আসছি, তোমায় আর ফুল গাছ থেকে ফুল দিচ্ছি। রাজ কথাটা বলে তার রুমের থেকে বের হয়ে আসে। রাজ নিচে আসতেই দেখতে পায় রিমি ঘরে প্রবেশ করছে। তখন রাজ বলে, কি হলো এটা? তুই চিন্তা করলে কি করে তোর মতো একজন খুনির হাত থেকে আমি ফুল নিব? রিমি, কি বলছো কি?
যা বলছি সত্যি বলছি। তুই আমার জীবনে একটা কালো অধ্যায়। তুই যখন আমার লাইফে এসেছিস তখন থেকেই আমার দুঃখের শুরু। দেখ রিমি, তুই কিন্তু রিমি রাজকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই চলে যায় তার রুমে। রাজের চোখের কোণে জমা হওয়া জল রাজ মুছে নিল। তখন ইসরাত চৌধুরী বলেন, শুধু শুধু মেয়েটার কাছে এভাবে অপমানিত হচ্ছিস কেন? কেন সবকিছু বলছিস সবাইকে? মা, সব কিছুর জন্য সময়ের প্রয়োজন, যা আমার এখন হয়ে ওঠেনি। তাই বলে মা, একটা কথা কি জানো, সব কিছুর উত্তর কিন্তু সময়ই দিয়ে দিবে। আর রইল অপমানের কথা, ভালোবাসার জন্য না হয় আমি অপমানিতই হলাম, তুমি খাবার দাও, আমার হাসপাতালে যেতে হবে। রাজ কথাগুলো বলে তার মাকে জড়িয়ে ধরে রুমে চলে যান। আর ইসরাত চৌধুরী সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরে চলে যান। রাজ রুমে গিয়ে দেখতে পায় রিমি রুমে বসে আছে। তখন রাজ বলে, তুমি কি আজকে কলেজ যাবে? কলেজে যাব মা। কেন, তোকে বলবো কেন? না, তুমি তো এই কয়দিন বাসা থেকে বের হওনি, তাই কলেজে গেলেও রেগুলার ক্লাস করলে মনটা ভালো হবে, তাই বলেছিলাম আর কি। আচ্ছা, তাই নাকি? নিশ্চয়ই কোনো কারণ আছে এর পিছনে। কলেজে নিয়ে যাওয়ার কথা বলে নিশ্চয়ই কোনো বাজে চিন্তা তোর মাথায় ঘুরছে। অবশ্য তোর মতো ছেলের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়? আচ্ছা, তুমি আমার সাথে এমন করো কেন? আমি তো তোমার ভালোর জন্যই বলছি। আমার জীবনটা নষ্ট করে দিয়ে বলছিস তোর সাথে ভালো ব্যবহার করব? মন চাচ্ছে তোকে খাবারে বিষ মিশিয়ে তোকে মেরে ফেলি। এত রাগ আমার উপর? তোকে দেখলেই আমার ঘেন্না করে, ইচ্ছে করে তোকে পুড়িয়ে মারি। রাজ আর কোনো কথা বলল না। রাজ রেডি হয়ে নিচে চলে আসে এবং নাস্তা করতে থাকে। কিছুক্ষণ পর রাজ দেখতে পায় রিমি নিচে আসছে। তখন ইসরাত চৌধুরী রিমিকে দেখে বলেন, আয় মা, বস। মা, আজকে থেকে রিমি কলেজ যাবে নিয়মিত। কালকে তোদের বিয়ে হলো আর আজকে? বিয়ে হয়েছে তো কি হয়েছে? আজকে তো রিমির মা বাবা আসবেন তাহলে? আমি দুপুরে হাসপাতাল থেকে ফেরার পথে রিমিকে নিয়ে আসবো। নাস্তা শেষ করে রাজ বাইরে চলে আসে। রিমি তখন ইসরাত চৌধুরীকে বলেন, মা, তাহলে আমি আসছি। আচ্ছা, আয় মা। রিমি গাড়িতে এসে পেছনের সিটে বসে তখন রাজ গাড়ি চালাতে শুরু করে। তখন রাজ বলে, ধন্যবাদ তোমায় কেন? মায়ের সাথে ভালো ব্যবহার করার জন্য। আমি তো কোনো অমানুষ না যে একজন নিরাপদ মানুষের সাথে খারাপ ব্যবহার করব। তুই হাসপাতালে গিয়ে কি করবি? হাসপাতালে গিয়ে মানুষ কি করে? সেটা তো জানতে চাইছি, তুই হাসপাতালে গিয়ে কি করবি? ডাক্তার এমবিবিএস আর চৌধুরীর নাম শুনেছো তুমি? হ্যাঁ, শুনেছি তো। আমি হচ্ছি সে ডাক্তার। কি, আজকাল খুনের আসামিও ডাক্তার হয়? কেউ আর কোনো কথা বলেনি। রাজ কলেজে প্রবেশ করে। গাড়ি পার্ক করার সাথে সাথে রিমি গাড়ি থেকে নেমে যায়। রাজ রিমিকে ডাক দিয়ে বলে, সাবধানে চলাচল করবে, আর এটা আমার নাম্বার। আমার খেয়ে দিয়ে কাজ নেই। রিমি কথাগুলো বলে অফিস রুমে চলে যায়। আর রাজ হাসতে হাসতে গাড়ি নিয়ে হাসপাতালে চলে যায়। এদিকে রিমিকে আসতে দেখে রসায়ন বিভাগের প্রফেসর রকি রিমির সামনে গিয়ে বলে, আরে ম্যাডাম যে, তা এতদিন পর কলেজে? আসলে কিছু কাজ ছিল, তাই আসতে পারিনি। তা কেমন আছেন আপনি? এতদিন ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি। মানে? আচ্ছা, গাড়ি করে যে নামিয়ে দিয়ে গেল তিনি কে? ও হচ্ছে আমার বন্ধু। ও আচ্ছা। আচ্ছা, পরে কথা হবে, আমার ক্লাসের সময় হয়ে গেছে। রিমি ক্লাসে চলে যায় আর রকি তার মুখে ডেভিল হাসি ফুটিয়ে তোলে। রকি তার ফোন বের করে কাউকে কল দিয়ে বলে, রেসের ঘোড়া মাঠে চলে এসেছে, এবার রেস করার পালা, সাথে মজা নেই আরো। রাজ হাসপাতালে গিয়ে আইসিইউতে থাকা রোগীদের চেক আপ করছিল।
আর তাদের নার্সদের থেকে রিপোর্ট জানছিল। সবাই সবার কাজ নিয়ে যখন ব্যস্ত, তখনই কেউ একজন রিমির ছবির উপরে ডার্ট ছুঁড়ে মারছে আর পাগলের মতো হাসছে। এক সময় চেয়ার ছেড়ে উঠে রিমির ছবি হাতে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে এবং আগুন ধরিয়ে দিয়ে হু হু করে হাসতে শুরু করে। দুপুরবেলা রাজ তার সকল কাজ শেষ করে হাসপাতাল থেকে বের হওয়ার সময় রিমিকে কল দিল, কিন্তু রিমি ফোন রিসিভ করলো না। রাজ ঘটনা বুঝতে পেরে রিমির কলেজে চলে যায়। কিছু সময় পর রাজ দেখতে পায় রিমি অফিস থেকে বের হচ্ছে। হঠাৎ করে রাজ দেখতে পায় একটা ছেলে এসে রিমির পথ আটকে রিমিকে কিছু একটা বলছে, কিন্তু রিমি রাজি হচ্ছে না। রাজ যখন এগিয়ে যাবে তখনই রিমি লোকটাকে এড়িয়ে চলে আসে গাড়িতে। রাজ একবার লোকটার দিকে তাকিয়ে গাড়িতে এসে বসে এবং গাড়ি চালাতে শুরু করে। রাজ রিমিকে বলে, লোকটাকে কেন? কি বলছিল তোমাকে? কিছু না। ও আচ্ছা। রাজ আর কোনো কথা বলল না। কিছু সময় পর রাজ আর রিমি বাসায় চলে আসে। রাজ আর রিমি বাসায় প্রবেশ করে দেখতে পায় রিমির মা বাবা রাজের মায়ের সাথে কথা বলছেন। রিমি একবার তার মা আর বাবার দিকে তাকিয়ে উপরে চলে যায় আর রাজ তার মায়ের পাশে গিয়ে বসে। রিমি রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসেছিল, তখন রিমির রুমে রাহেলা বেগম রিমির কাছে গিয়ে রিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কেমন আছিস রে মা? কেন এসেছো এখানে? আমি মরে গেছি না বেঁচে আছি সেটা দেখতে? কি বলছিস কি মা তুই? ঠিকই বলেছি। তোমাদের কাছে তোমার মেয়ের ইচ্ছার কিচ্ছু দাম নেই। তোমাদের তো সমাজে সবাইকে নিয়ে মাথা ব্যথা। মারে, তুই ভুল চিন্তা করছিস। আমি ভুল চিন্তা করছি? আমার সামনে আমার ভালোবাসার মানুষকে পুরো ভার্সিটির সামনে হত্যা করেছিল ওই রাজ। সব কিছু জেনে শুনে আমাকে একটা খুনির সাথে বিয়ে দিয়েছো তোমরা, তারপরও বলছো আমি ভুল? দেখ, রাজ তো বলেছে সে ভুল করেছে, কিন্তু ওই হচ্ছে করে রাজ রাহুলকে গুলি করেনি। হাতাহাতি এক পর্যায়ে এমন একটা ভুল হয়ে গেছে। ছেলেটা তো আর কাজের জন্য ক্ষমা চাইছে তোর কাছে, তাহলে জেনে শুনে মানুষ খুন করে ও ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া হয়, আর সেটা তো হচ্ছে সেটা ইচ্ছে করে করেনি। তাহলে আমি নিজের চোখে দেখেছি মা, তুমি আমায় জ্ঞান দিতে এসো না। আচ্ছা চল নিচে চল, তার বাবা ও চাচা এসেছে, তাদের সাথে কথা বলবি। আমি কারোর সাথে কথা বলবো না, আমার কেউ নেই, আমি অনাথ। মারে, পুরাতনকে আঁকড়ে ধরে কি লাভ বল? তুই এখন রাজের স্ত্রী, তুই বর্তমানকে নিয়ে চিন্তা কর। মা, আমার ভিতর আসিফের শেষ চিহ্ন বেড়ে উঠছে, আর তুমি বলছো? কি মামি, অনেক গল্প হচ্ছে, আমাকে এই গল্পের আসরে যুক্ত করা যাবে? আরে বাবা, আসো বসো। খুনির কথা বলতে না বলতেই চলে আসছে। রিমি, কি বলছিস কি? ঠিকই বলছি। চল নিচে চল, তোর বাবা আর চাচার সাথে কথা বলবি। বললাম না আমি যাব না, তাহলে কেন? মা, আপনি যান, আমি রিমিকে নিয়ে আসছি। রাহেলা বেগম চলে যান নিচে আর রাজ চলে যায় বাথরুমে। রাজ ফ্রেশ হয়ে এসে রিমিকে বলে, কি হলো, নিচে চলো। যাব না বলছি, শুনতে পাসনি? সব সময় তো তেরামি কেন করিস বলতো? কিছু বললেই উল্টো কথা বলিস। তুই যা, আমায় জোর করবি না, আর সব সময় স্বামীর অধিকার ফলাবি না। তুই যাবি না যাবি না বল? না বলছি না। এই এই তুই এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? যাবি কিনা বল, না হলে কালকে রাতেই বাকি থাকা কাজ। কিন্তু তুই কি আমায় ভয় দেখাচ্ছিস? তুই ভয় পাস? দাঁড়া। এই আমি যাচ্ছি যাচ্ছি। রিমি আর কোনো কথা না বলে নিচে চলে যায় আর রাজ ও রিমির পেছন পেছন হাসতে হাসতে চলে যায়। দুপুরবেলা সবাই যখন খাবার খাচ্ছিল, তখনই সবাই নিউজে শুনতে পায় মাফিয়া কিং আলবার্ট এর নেক্সট টার্গেট বাংলাদেশ বলে জানিয়েছে ইন্টারপোল।
খুব তাড়াতাড়ি মাফিয়া কিং আলবার্ট বাংলাদেশের বুকে আঘাত করবে। আলবার্টের বিরুদ্ধে বিশ্বের 40টি দেশে বিভিন্ন মামলা রয়েছে এবং সব দেশেরই গোয়েন্দা বাহিনী স্যুট 8 সাইট অর্ডার রয়েছে। হিউম্যান ট্রাফিকিং, মার্ডার, টেররিস্ট অ্যাক্টিভিটিস, ড্রাগ সহ আরও অনেক কাজের সাথে সে সম্পৃক্ততা রয়েছে তার। তখন রিমির চাচা সাইদ রহমান বলেন, দেশের কি পরিস্থিতি হবে চিন্তা করতে পারছি না। এই আলবার্টকে কোন বাহিনী খুঁজে বের করতে পারছে না। আমাদের এই ছোট্ট সুন্দর শ্যামল মাটির দিকে ওর মতো মানুষের নজর পড়ল। চাচা, একজন তো উপরে আছেন, তার উপর ভরসা রাখুন। আর তাছাড়া আমাদের দেশে তো অনেক অলিয়া আলিয়া আছেই, তাদের এই দেশে আলবার্ট কিছুই করতে পারবে না। সবার আগে তোরে আমি আলবার্টের কাছে নিয়ে যাব। কেন? আমি কি করলাম? ভুলে গেছিস তুই কি করেছিস? আমি ডাক্তার আলবার্ট, আমার কিছুই হবে না। কিছু করবে না। আমি বলবো তুই একজন সেনাবাহিনীর ইনফর্মার, তারপর দেখবি কি হয় তোর সাথে। কাশতে কাশতেই বললাম, আমি ডাক্তার ইনফর্মার না। তুই তো দেখছি আমায়। খাওয়া শেষ করো। আজকে এমন একটা দিনে এমন বিষয়ে কেন কথা বলছো তোমরা? খাওয়া দাওয়া শেষ করে সবাই আরও কিছুক্ষণ কথা বলে চলে যায়। আর রাজ রুমে এসে ফোন হাতে নিয়ে বসে পড়ে। কিছু সময় পর রিমি রুমে আসে। রকিকে? কেন? রকির সাথে কি কাজ? তোমার ফোনে রকি নামে কে কল দিয়েছিল আর রিং বেজে যাচ্ছিল, আমি রিসিভ করেছি তাই। তোকে আমার ফোন ধরতে কে বলেছে? তুই কি আমার পারমিশন নিয়েছিস? ভারী, নিজের বউর ফোন ধরতে পারমিশন লাগে নাকি? কার বউ? কিসের বউ? আমি তোকে স্বামী হিসেবে মানি না। আমি একজনকে স্বামী হিসেবে মানি, আর সে হলো আসিফ। রিমি, সবসময় এত আসিফ আসিফ করো কেন? তাহলে কি তোর মতো খুনির নাম নিব নাকি? হ্যাঁ, প্রয়োজনে দিবে। আর রকি কে বললে না? বলবো না। কি করবি তুই? দেখবি কি করব, একটু আগের কথা ভুলে গেলি? রাজ কথা বলে যখন রিমির সামনে যায় তখন রিমির এমন এক কাণ্ড করে বসে যা দেখে রাজও অবাক হয়ে যায়। রাজ একটা শুকনো ঢোক গিলে বলে, এই চাকুটা সরাও। তুমি চাকু দিয়ে রুমে আসছো কেন? তোর মতো জানোয়ারকে তো আর বিশ্বাস নেই, তাই নিজের সেফটি সাথে করে নিয়ে এলাম। কি থেকে কি করবি বলা যায় না। রিমি, সত্যি কি তুমি আমায় এতটা খারাপ ভাবো? কোনো সন্দেহ আছে? রিমি, অনেক বলেছো তুমি। এবার থেকে কিছু বলার আগে ভেবে বলবে। একজনের চরিত্র নিয়ে কথা বলার আগে ভেবে চিনতে বলবে। বাবা, খুনির আবার চরিত্র। আচ্ছা, হয়েছে। রাতের খাবার খেয়ে যে যার মতো করে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে কারো কান্নার শব্দে রাজের ঘুম ভেঙে যায়। রাজ উঠে দেখতে পায় রিমি আসিফের ছবির সাথে কান্না করছে আর কথা বলছে। রাজ কোনো কথা না বলে সোফায় এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে নাস্তা করে রিমি আর রাজ রুমে চলে আসে। রাজ রুমে এসে বলে, আজকে আর কলেজ যেতে হবে না। মা বলল আমাদের এলাকায় কিছু আন্টি আসবে তোমার সাথে কথা বলার জন্য। আচ্ছা, আমি হাসপাতালে যাচ্ছি। হাসপাতালে না গিয়ে কবরে যেতে পারিস না? রিমির কথা শুনে রাজ একটা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর ইসরাত চৌধুরী বাইরে দাঁড়িয়ে সব শুনে এবং ছেলের যাওয়ার দিকে তাকিয়ে 2 ফোঁটা চোখের জল ফেললেন। রাত সারাদিন বাসায় আসেনি। রাতের বেলায় রাজের ফোন বেজে ওঠে। রাজ ফোন হাতে নিয়ে দেখতে পায় তার কল। হ্যাঁ মা, বলো। কয়টা বাজবে তোর বাসায় আসতে? মা, আজকে আর বাসায় আসবো না। আজকে কিছু সার্জারি বাকি আছে, সেগুলো শেষ করতে করতে ভোর হয়ে যাবে। খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ মা, তুমি খেয়েছো? হ্যাঁ, একটু আগেই খেলাম। মা, রেবি খেয়েছে? খেয়ে ওঠার সাথে সাথে একটা কল এলো, আর কথা বলতে বলতে তার রুমে চলে গেল। ও আচ্ছা। রাজ ফোন রেখে কাজে মনোযোগ দিল।
এদিকে রিমি রকির সাথে কথা বলছে আর রিমিকে রকি ইমপ্রেস করার চেষ্টা করছে। রিমি হেসে হেসে কথা বলছে। এভাবেই কেটে যায় 2 মাস। সবসময় রিমি রাজকে অপমান করে। রাজ লক্ষ্য করলো রিমি এখন মাঝরাতে কারোর সাথে কথা বলে আর অনেক হাসাহাসি করে। রাজ জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না। রাত করে বাসায় ফেরে। দিন যতই যাচ্ছিল রিমি ভেতরে ওর থাকা যেই নতুন প্রাণটা সে বড় হচ্ছিল। রাজ হাসপাতালের সকল কাজ শেষ করে বাসায় ফিরে তার মায়ের থেকে জানতে পারে রিমি এখনো বাসায় ফেরেনি। তখন রাজের মা বলেন, রাজ, মেয়েটা তো 7 মাস হতে চলল। এখন তো মেয়েটার চাকরি থেকে ছুটি নেওয়ার প্রয়োজন। এই কয়েক মাস এখন বাসা থাকা ওর জন্য ভালো হবে। আমি রিমির সাথে কথা বলবো না, তুই বলবি। মা আমি বলবো, তুমি একটু শরবত দাও আমায়। রাত 9:30। রিমি বাসায় প্রবেশ করে। রিমি বাসায় প্রবেশ করতেই দেখতে পায় রাজ সোফায় বসে আছে, পাশে রাজের মাও। রিমি কোনো কথা না বলে রুমে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে রাজ রুমে বসেছিল, তখনই রিমি রুমে আসে। তখন রাজ বলে, আমি স্যারের সাথে কথা বললাম, কালকে থেকে তুমি কলেজ যাবে না আর। কেন? কেন বলছি সেটা ভালো করে জানো তুমি। 1 বছরের জন্য তুমি বাসায় থাকবে। আমি পারবো। আর তোকে ছুটি নিতে কে বলছে? আমার বিষয়ে স্বামীর অধিকার ফলাতে আসবি না। রিমি আস্তে কথা বলো। কিসের আস্তে কথা বলবো তোকে? এই বিষয়ে সকালে কথা হবে তোমার সাথে, এখন ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে দেখতে পায় রিমি রুমে নেই। রাজ নিচে এসে তার মায়ের থেকে জানতে পারে রিমি 10 মিনিট আগে একটা কল পেয়ে কলেজে চলে গেছে। রাজ রুমে এসে কল দিল রিমির নাম্বারে। রিমির নাম্বার বন্ধ বলছে। রাজ বাসায় বসেছিল, তখনই রাজের ফোনে একটা কল আসে। রাজ ফোন রিসিভ করেই বাসা থেকে বের হয়ে যায়। এদিকে রিমি আর রকি একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছিল। তখনই রাজ সেখানে আসে আর দেখতে পায় রকি রিমির হাত ধরে আছে, কিন্তু রিমি কিছু বলছে না। এটা দেখে রাজের মাথা গরম হয়ে যায়। রাজ রকির কলার ধরে রাজকে মারতে শুরু করে আর বলে, তোর তো সাহস কম না, তুই রিমির হাত ধরিস? আমি যেখানে রিমিকে স্পর্শ করিনি সেখানে তুই রিমির হাত ধরে আছিস? তোকে তো আমি মেরেই ফেলবো। রাজ কথাগুলো বলছিল আর রকিকে মারছিল। তখনই রিমি রাজকে ঘুরিয়ে রাজের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। রাজ রিমির দিকে তাকায়, তখন রিমি বলে, কি শুরু করেছিস তুই? একে তো জোর করে বিয়ে করেছিস বলে কি তোর মতে চলতে হবে আমায়? তোর জন্য আমি কারোর সাথে মন খুলে কথা বলতে পারি না। তুই কি আমায় শান্তিতে থাকতে দিবি না? তুই যদি চাস তাহলে আমায় মেরে ফেল, তাহলে আমি একটু শান্তি পাবো। রিমি ও তো তোমার। হাত ধরছে তো কি হয়েছে? ও কেন তোমার হাত ধরবে? ওকে তো আমি। রাজ রকিকে মারতে শুরু করে। তখন রিমি তার পায়ের জুতো খুলে রাজের গালে ঠাস ঠাস করে বসিয়ে দিল। রাজ রিমির এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তখন রিমি বলে, তুই চলে যা এখান থেকে, তোকে আমার সহ্য হচ্ছে না, তুই যা। চোখ দিয়ে জল পড়ছে, পুরো পৃথিবীটা মনে হচ্ছে আমার মাথার উপর পড়ছে। শুনেছিলাম জোর করে ভালোবাসা ত্যাগ করা যায় না, কিন্তু আমি তো জোর করিনি। আমি তো চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে রিমির মনের জায়গা করে নিব, কিন্তু সেটা তো হয়নি। আমি না হয় দূর থেকে রিমিকে ভালোবেসে যাব। আমি তো আসতে চাইনি, কিন্তু আসিফের জন্য আসতে বাধ্য হলাম। বন্ধু, তুই কেন আমায় এমন একটা দায়িত্ব সঁপে দিয়ে গেলি? রাজ চোখে জল ফেলে বাসার দিকে হাঁটা দিল। রাজ বাসায় এসে তার আলমারি থেকে ওয়াইনের বোতল আর একটা গ্লাস নিয়ে তার পার্সোনাল রুমে চলে যায়। রাজের মা ছেলের এমন একটা চেহারা দেখে কিছু একটা হয়েছে বুঝতে পারলেন, আর পরে তার মোবাইলে আসা ভিডিও দেখে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। দুপুরবেলা রিমি বাসায় আসে আর দেখতে পায় ইসরাত চৌধুরী সোফায় বসে আছেন। দুজনের দৃষ্টি বিনিময় হলে রিমি মাথা নিচু করে রুমে চলে আসে। রিমি, মা, বাবা ও ভিডিওটা দেখতে পায়। রাতে রিমির মা রেহালা বেগম রাজের বাসায় চলে আসেন। রাজ ড্রিঙ্কস করে বাসা থেকে বের হয়ে যায়। রাহেলা বেগম রিমির সামনে গিয়ে রিমির গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলেন। রিমি থাপ্পড় খেয়ে বিছানায় পড়ে যায়। রাহেলা বেগম তখন বলেন,
তোকে নিজের মেয়ে বলতে রুচিতে বাচ্ছে আমার। জানিস না স্বামীর গায়ে হাত তুলতে নেই? তুই তো ছেলেটাকে সবার সামনে জুতো দিয়ে মেরেছিস, আবার সেটা ভিডিও করে দেখাচ্ছিস সবাইকে। যা হয়েছে ভালো হয়েছে, মেরে ফেলা উচিত ওই খুনিকে। ব্যাস, অনেক হয়েছে রিমি। অনেক দিন ধরে শুনছি তুমি আমার ছেলেটাকে খুনি খুনি বলছো। আমার ছেলে যদি রাহুলকে খুন করে থাকে তাহলে ভালো করেছে। আপনি তো আপনার ছেলেকে সাপোর্ট করবেনই। হ্যাঁ, করবো কেন না? আমার ছেলে কোনো খারাপ কাজ করেনি। রাজ সমাজ থেকে একটা অমানুষ কুলাঙ্গারকে মেরেছে। দেখুন, আপনি রাহুলের ব্যাপারে খারাপ কিছু বলতে পারেন না। চলো আমার সাথে, তারপর তুমি বলো আমি ভুল বলছি কিনা। ইসরাত চৌধুরী কথাগুলো বলে রিমির হাত ধরে গাড়ির কাছে নিয়ে যান। রাহেলা বেগমও তার পিছু পিছু গাড়িতে গিয়ে বসেন। কিছু সময় পর গাড়ি এসে থামে একটা ছোট্ট পুরাতন হাসপাতালে। রিমিকে সাথে করে একটা রুমে প্রবেশ করেন ইসরাত চৌধুরী। তখন ইসরাত চৌধুরী বলেন, দেখো দেখো এই বাচ্চাদের দিকে তাকিয়ে যাও। রিমি সব বাচ্চাদের ঘুরে ঘুরে দেখতে লাগলো। রিমি তাকিয়ে দেখতে পায় এখানে থাকা কিছু বাচ্চারা পড়েছে আর কিছু বাচ্চারা বেডে শুয়ে আছে, যাদের হাতে পায়ে চোখে ব্যান্ডেজ করা। রিমি বাচ্চাদের বয়স 10, 5, 15 বছরের হবে। এই বাচ্চাদের মাঝে কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, আবার কারো দুটো পাও নেই। তখন রিমি বলে, এদের এই অবস্থা কেন? কারা করলো এমনটা? তোমার ভালোবাসার মানুষ রাহুল আর তার দলের লোকেরা। মানে? রাহুল এবং তার দলের সবাই বাচ্চাদের নিয়ে ভিক্ষা করায় এবং বাচ্চা পাচার করে। এতে ওরা ক্ষান্ত থাকেনি। মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে তাদের ইমোশনালি ব্ল্যাকমেল করে, তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তারপর মেয়েগুলো যখন কনসিভ করত, তারপর বিয়ে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় এবং তাদের বয়স 3 থেকে 4 বছর, তাদের দিয়ে ভিক্ষা করানো এবং ওইসব মেয়েদের কৌশলে বিদেশে পাচার করে দিত। রাজ যখন জানতে পারল, তখনই রাহুলকে রাজ বলে এমন অমানবিক কার্যক্রম বন্ধ করার জন্য, কিন্তু রাহুলকে হুমকি দিতে থাকে। এমন সময় রাজ জানতে পারে তুমি রাহুলের টার্গেট। আর রাজ যখন তোমায় পছন্দ করত, তাই রাজ চায়নি তোমার এমন পরিস্থিতি হোক। তাই সেদিন রাজ রাহুলকে সাবধান করতে চায় যাতে তোমার সাথে এমন কোনো কাজ না করে। কিন্তু তখন রাহুল তার পিস্তল বের করে রাজকে গুলি করতে চায়, আর এমন সময় রাহুলের গুলি লাগে এবং রাহুল মারা যায়। রাজ তোমায় অনেকবার বুঝিয়েছিল, কিন্তু তুমি রাহুলের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলে। ইসরাত চৌধুরী কথাগুলো বলে চোখের জল মুছে নিলেন। রিমি ও তার মায়ের চোখে জল। ইসরাত চৌধুরী বলেন, রাজ রাহুলের লোকদের থেকে বাচ্চাদের নিয়ে আসে এই হাসপাতালে, তারপর বাচ্চাদের চিকিৎসা করাতে থাকে এখানে। এই বাচ্চারা বেডে শুয়ে আছে, তাদের কারো হাত পা কৃত্রিমভাবে কয়েকদিন আগে লাগানো হয়েছে। কয়েকজন চোখের ব্যবস্থা করা হয়েছে, আর কয়েকজনের বাকি আছে। এই বাচ্চাদের পড়াশোনা করার বয়স এখন, কিন্তু এই নরপশুরা এদের কি হাল করেছে তা তুমি নিজেই দেখতে পারছো। আল্লাহ না করুক আমাদের কারোর সাথে এমন কিছু যদি হতো, তাহলে কি হতো বলো? বলতে পারো তুমি? আচ্ছা একবার চিন্তা করো তো, তুমি এই বয়সে এদের মায়ের ভালোবাসা পাওয়ার কথা না? এই অমানুষের কারণে মায়ের পরম ভালোবাসা থেকে তারা বঞ্চিত হয়েছে। এরা মায়ের ভালোবাসা কেমন সেটা ওরা বুঝতে পারেনি। শত শত মা হারিয়ে ফেলেছে তাদের কলিজার টুকরা ছেলে মেয়েকে। এই বাচ্চারা সবাই রাজকে ছোট বাবা বলে ডাকে। রাজের যখন খুব মন খারাপ হয়, তখন রাজ এদের সাথে এসে সময় কাটায়। তাই আমার ছেলে এমন কোনো কাজ করেনি ওই রাহুলকে মেরে। 5 মাস পর জানতে পারলো তোমার আর আসিফের বিয়ে ঠিক হয়েছে। সেদিন আমার ছেলেটা চিৎকার দিয়ে কান্না করেছিল, যা একজন মায়ের সহ্য করা খুবই কষ্টের। রাজ চাইলে তোমায় বিয়ের আসর থেকে নিয়ে আসতে পারত, কিন্তু করেনি, কারণ আসিফের মতো বন্ধুত্বের কাছে এমন হাজারো ভালোবাসা সে ত্যাগ করতে পারবে। রাজ তার ভালোবাসা ত্যাগ করে বিদেশে চলে যায়, কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই রাজ দেশে চলে আসে এবং এসে বলে তোমায় বিয়ে করবে সে। তারপর বাকি সব কিছু তুমি জানো। রিমি ও তার মায়ের চোখ দিয়ে বৃষ্টির মতো জল গড়িয়ে পড়ছে। তখন একটা মেয়ে
খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে ইসরাত চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, দাদিমা, ছোট বাবা কোথায়? আর এনারা কারা? ছোট বাবা একটা কাজে বাইরে আছে দাদু ভাই। এরা হচ্ছেন তোমার ছোট মা, আর ইনি হলেন তোমার আরেক দাদিমা। মেয়েটা তখন আবার বলে, দাদিমা, ছোট বাবাকে তুমি বলো আমার পায়ে ওদের মতো করে ঠিক করে দিতে। আমার পায়ে যে প্রচণ্ড ব্যথা, আমি ঠিক মতো হাঁটতে পারি না, আমি যে সহ্য করতে পারি না দাদিমা। হ্যাঁ দাদু ভাই, আমি আজকেই গিয়ে বলবো তোমার ছোট বাবাকে তোমার পা ঠিক করে দিতে। দাদু ভাই, তুমি মেডিসিন নিয়মিত খাচ্ছ তো? ইসরাত চৌধুরী মেয়েটাকে ধরে নিয়ে বাকি বাচ্চাদের সাথে গিয়ে কথা বলছিলেন, তখন রাহেলা বেগম বলেন, দেখলি তো ছেলেটা ওই রাহুলকে খুন করে কোনো কাজ করেনি, বরং মেরে ভালো কাজ করেছে। ছেলেটা তোকে ভালোবাসে, নীরবে কষ্ট সহ্য করে গেছে, কখনো তোকে মুখ ফুটে কিছুই বলেনি। শত অপমান অবহেলা সহ্য করে গেছে, কিন্তু তোকে কষ্ট দেয়নি, কোনো কথা বলেনি। আর আজকে ছেলেটাকে তুই সবার সামনে আঘাত করলি। মারে, এমন মানুষ সারা জীবন খুঁজলেও পাবি না তুই, কিন্তু রাহুলের মতো অনেক মানুষকে পেয়ে যাবি। সময় থাকতে তার মূল্য দিতে হয় রে মা। কিন্তু মা, আসিফ। মানছি আসিফ তোর স্বামী ছিল, কিন্তু আসিফ তো এখন আর নেই। এখন রাজি তোর, বরং তোর বাচ্চার জন্য সব, তুই আর নিজের ক্ষতিটা করিস না। রিমি আর তার মা যখন কথা বলছিল তখন একটা ছেলে এসে বলে, ছোট মা, দাদিমা তোমাদের ডাকছে। রিমি বসো। বিয়ান, আপনিও বসেন। এই খাবারগুলো সবাইকে খাইয়ে দাও। রিমি একবার তার মায়ের দিকে তাকায়। রিমি তার মায়ের ইশারা পেয়ে বাচ্চাদের খাবার খাইয়ে দিচ্ছিল। তখনই দেখতে পায় একটা ছেলে খাবার খাচ্ছে আর কান্না করছে। তখন রিমি বলে, কি হলো, তুমি কান্না করছো কেন? ছেলেটা বলে, আসলে আমরা তো আমাদের মাকে কখনো দেখিনি। ছোট বাবা আর দাদিমা আমাদের এতদিন খাবার খাইয়ে দিত, আজকে মনে হচ্ছে নিজের মায়ের হাতে খাবার খাচ্ছি। ছোট মা, তুমি আমাদের এভাবে প্রত্যেক দিন রাতে খাবার খাইয়ে দেবে? রিমির চোখ ভিজে ওঠে ছেলেটার কথা শুনে। তখন রিমির চোখ মুছে ছেলেটাকে খাইয়ে দিয়ে বলে, এখন থেকে প্রত্যেক দিন আমি তোমার খাবার খাইয়ে দিব। এখন থেকে তোমরা সবাই আমায় মা বলে ডাকবে, শুধু মা। রিমি, ইসরাত চৌধুরী ও রাহেলা বেগম রাতটা হাসপাতালে কাটিয়ে সকালে বাসায় ফেরেন। সবাই বাসায় ফিরে দেখতে পায় রাজ ও একটা মেয়ে বসে কথা বলছে। তখন ইসরাত চৌধুরী বলেন, দিশা, কখন এলি তুই? এই তো মামি, একটু আগেই এলাম, ভাইয়ার সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, পরিচয় করিয়ে দেই। এ হলো রিমি। মামি, আমি চিনি, ইনি হলেন আমার একমাত্র ভাইয়ের স্ত্রী রিমি ভাবি, আর ইনি হলেন রিমি ভাবির মা, মানে আমার মাইমা। এবার আপনারা দিশাকে বুঝতে পারছেন না, বলছি শুনুন তাহলে। দিশা হচ্ছে সেই মেয়ে যে রিমির জন্মদিনের দিন রাহুলের সাথে কথা বলতে এসেছিল। রাজ উঠে তার রুমে চলে যায়। রিমি কিছুক্ষণ সবার সাথে কথা বলে রুমে যায়। রিমি রুমে গিয়ে দেখতে পায় রাজ বেলকনিতে বসে আছে। তখন রিমি রাজের সামনে গিয়ে বলে, আসলে আমি রিমি, চিন্তা নেই, আমি তোকে খুব তাড়াতাড়ি মুক্ত করে দেব। তবে তোর ছেলেটা যখন পৃথিবীর আলো দেখতে পাবে তখনই তুই মুক্ত হয়ে যাবি। তোকে অনেক কষ্টও দিব না, আর জ্বালাবো না, আর এইখানে মুখটাও তোকে দেখতে হবে না। এই কয়েকটা দিন একটু কষ্ট করে ম্যানেজ করে নিস প্লিজ। রাজ, আমি সত্যি দুঃখিত। তখন আমার এমন রিয়্যাক্ট করাটা ঠিক হয়নি। না, একদম ঠিক হয়েছে, এটাই আমার মতো খুনির প্রাপ্য। রাজ কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায়। রাজ রাতের বেলা বাসায় আসে এবং একসাথে খাওয়া দাওয়া করে রুমে আসে। রাজ যখন সোফায় ঘুমোতে যাবে তখন রিমি বলে, তুই চাইলে বিছানায় আসতে পারিস, আমার কোনো সমস্যা নেই। না, আমি এখানে ঠিক আছি,
খারাপ ছেলে তো, কি থেকে কি হয়ে যাবে। তুমিও ঘুমাও। রাজ কথাটা বলে ওপাশ হয়ে শুয়ে পড়ে। এইদিকে আলবার্ট তার লোকদের বলছে, আমার লাগানো বোমগুলো ডিসপোজ হলো কি করে? আমার লাগানো বোমগুলো লোকেশন বম ডিসপোজাল ইউনিট জানলো কি করে? ভাই, আমরা ছাড়া তো কেউ জানার কথা না, তাহলে কি করে কি হলো বুঝতে পারছি না। না না, এ হতে পারে না। খোঁজ নাও কেন এমন হলো, আর ওরা খবর পেল কি করে? সাইদ রহমান চলে যায় সেখান থেকে। রিমি বিছানায় শুয়ে আছে। সে কি করবে বুঝতে পারছে না। রাজকে নিজের স্বামী হিসেবে মেনে নেবে নাকি মেনে নেবে না। রিমি এপাশ ওপাশ করতে করতে রাতটা কাটিয়ে দেয়। রিমি সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় রাজ রুমে নেই। রিমি ফ্রেশ হয়ে নিচে আসে ধীরে ধীরে। রিমি তার শাশুড়িকে বলে, মা, রাজ কোথায়? রাজ কখনো হাসপাতালে চলে গেছে। বললো হাসপাতালে কি জানি কাজ আছে। আয় বস না, কি করবি? না, খিদে নেই আমার। সেটা তো হবে না। রাজ যাওয়ার আগে আমাদের দুজনকে বলে গেছে সময় মতন তোকে খাবার খাওয়াতে। চল বস। হ্যাঁ, চুপচাপ বসে পড় এখানে। রিমি সবার জোরাজুরিতে খাবার খেতে বসে পড়ে। এভাবে কেটে যায় 2 মাস। রিমি রাজের সাথে কথা বলতে গেলে রাজ রিমিকে তেমন কথা বলার সুযোগ দেয় না। রিমি অনেকবার রাজকে ক্ষমা করে দেওয়ার জন্য বলেছে, কিন্তু রাজ বলে সে কোনো দোষ করেনি। আলবার্ট তার রুমে বসে রাগে ফুঁসছে, কারণ তার সকল প্ল্যান আউট হয়ে গেছে। তখনই রকি বলে, বাবা, বাবা, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আবার কি হলো? বাবা, আমাদের টাকাগুলো উধাও হয়ে গেছে। উধাও হয়ে গেছে মানে? টাকাগুলো তো রিমির ব্যাংক অ্যাকাউন্টে ছিল, তাহলে? বাবা, বুঝতে পারছি না আমি টাকাগুলো সকালেই রিমির অ্যাকাউন্টে দেখেছিলাম, কিন্তু এখন টাকাগুলো দেখতে পাচ্ছি না। আমার এতগুলো 450 কোটি টাকা কোথায় গেল? বাবা, টাকাগুলো উধাও হয়নি। একজন হ্যাকারকে দিয়ে জানতে পারি টাকাগুলো আরডি নামের একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। কি নাম বললি তুই? আরডি চৌধুরী নামের একটা ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, তার লোকেশন ফ্রান্সে। আরডি চৌধুরী তাহলে বাংলাদেশে লুকিয়ে আছে? আরডি চৌধুরী কে ভাই? ইন্টারপোলের চালক ও বেপরোয়া একজন অফিসার আরডি চৌধুরী। এই চৌধুরীর কারণে আমার অনেক লোকসান সম্মুখীন হতে হয়েছে। আমি এবং আমার বড় ছেলে রাহুলকেও হারিয়ে ফেলেছি। তাহলে তো বাবা আমার ভাইয়ের হত্যার বদলা নিতে হবে। সেটা তো নিতেই হবে। তার আগে ওই রিমি মেয়েকে আমার চাই। কেন ভাই? ভাই, কারণ ওই মেয়ে নিশ্চয় জানে আমার টাকাগুলো কোথায় আছে এবং আরডি চৌধুরী কোথায়। আমি কথা বলবো আমার বাতিজির সাথে, আপনি একটু শান্ত হন। হা 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 হা। আচ্ছা কথা বল তুই। হাতে কিন্তু আমার সময় কম। রকি, বাকি বোমগুলো কি লাগানো হয়ে গেছে? বাবা, সবকিছু শেষ, এখন শুধু তোমার আওয়াজের দরকার। পরের দিন সকালে সাইদ রহমান রিমির বাসায় চলে আসেন। রিমি তার চাচাকে দেখে বলে, চাচু, তুমি এত সকালে? তোর অ্যাকাউন্টে যে টাকা ছিল সেটা কোথায়? মানে কি বলছো কি তুমি? সত্যি বল মা, না হলে তোকে মেরে ফেলবে আলবার্ট। কি আলবার্ট বৌমাকে মারবেন কেন? আফা, সে অনেক কাহিনী। চাচা, সেটা বলুন, কাহিনীটা কি? জামাই বাবা, পরে বলবো নি। রিমি, বল না মা, তুই টাকাগুলো কি করেছিস? সত্যি বলছি চাচা, আমি কিছু জানি না টাকার ব্যাপারে। আরে ছোট ভাই, তুমি বল না মা, আরডি চৌধুরী কোথায় আছে? এখনো সময় আছে, বল আমায়। ওরা চলে আসলে খারাপ কিছু হয়ে যাবে। চাচা, আমি কিছু বুঝতে পারছি না। আরডি চৌধুরীকে আমি চিনি না। তাকে কে? চাচা, আপনি আগে কাহিনীটা বলুন, তারপর আমি আপনাকে আরডি চৌধুরীর ঠিকানাটা দেব। জামাই বাবা, তুমি জানো আরডি চৌধুরী কোথায় আছে? হ্যাঁ জানি, এবার আপনি বলুন। কি বলবো? এই যে আপনি এবং রকি মিলে আসিফ হত্যা করেছেন। কি বলছো কি বাবা তুমি? রাজ, তুই সত্যি বলছিস? বিশ্বাস না হলে চাচাকে বল আমি মিথ্যা বলছি কিনা।
রিমি তার চাচার সামনে গিয়ে বলে ওঠে, চাচু, রাজ কি বলছে? তুমি না? কি হলো চাচু? তুমি কিছু বলছো না যে? বলো, রাজ মিথ্যা কথা বলছে। না রে মা, জামাই বাবা মিথ্যা বলছে না, জামাই বাবা সত্যিই বলছে। না না। রিমি চিৎকার দিয়ে বসে পড়ে। ইসরাত চৌধুরী আর রাহেলা বেগম এসে রিমিকে ধরে ফেলেন। রাজ সাইদ রহমানের সামনে গিয়ে বলে, সামান্য কিছু টাকার জন্য আপনি নিজের ভাতিজির জামাইকে হত্যা করলেন। কি অপরাধ ছিল আমার বন্ধু? মারা যাওয়ার সময় পানি চেয়েছিল, কিন্তু তোমরা পানির বদলে বহুমূত্র খাওয়ার জন্য দিলে। মারা যাওয়ার আগে আমার বন্ধুটা যন্ত্রণায় জর্জরিত হয়েছে। সেটার কিছুদিন পরে বাবা হতে চলেছিল। সে থেকে সন্তান দেখার আগে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কে তুমি? এত কিছু জানলে কি করে? আমি সব কিছুই জানি। আলবার্ট এখানে কেন এসেছে সেটাও জানি। রাজ, তুমি জানলে কি করে এসব? কারণ রাজ মারা যাওয়ার আগের রাতেই আসিফ আমায় এসে সব কিছু কুকুর দিয়ে কথা বলে। আসিফ এটাও জানতো এই পশুরা তাকে মেরে ফেলবে, তাই আমাকে দিয়ে ওয়াদা করিয়েছিল এদের আর অসমাপ্ত কাজটা যেন আমি শেষ করি এবং তোর দেখাশোনা যাতে করি। কিন্তু তুমি কে? আমি হলাম সিক্রেট ইন্টারপোল অফিসার রাজদীপ চৌধুরী, RD চৌধুরী। কি তার মানে তুমি রিমির অ্যাকাউন্ট থেকে টাকাগুলো? হ্যাঁ, আপনারা মানুষ পাচার, বাচ্চাদের দিয়ে ভিক্ষা করা, টেরোরিজম, ড্রাগসের মতো নিকৃষ্ট কাজ করে যান, যা উপার্জন করে বিভিন্ন নামে বিভিন্ন অ্যাকাউন্টে জমা করতেন। সেই টাকাগুলো এখন সেই বাচ্চাদের কাজেই ব্যবহৃত হবে এবং আমি সেই বাকি টাকাগুলো অনাথ আশ্রমে চলে যাবে। জামাই বাবা, আলবার্ট কিন্তু অনেক চালাক। তুমি ভুল করছো। আলবার্ট কিন্তু তোমায় এত সহজে ছাড়বে না। চাচা, আপনাকে জেলের ভাত খেয়ে আসুন, আর কিছুদিন পর আলবার্টও আসবে। অফিসার। রাজের গলার স্বর শুনেই কিছু সোয়াট সদস্যরা বাসায় প্রবেশ করে এবং সাইদ রহমানকে গ্রেফতার করে। রাজ তখন অফিসারদেরকে বলে, অফিসার, এনাদের তাড়াতাড়ি করে ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাবেন। পথে কোনো সমস্যা হলে গুলি চালিয়ে দিবেন। কিন্তু রাজ, তুই? মা, আমার বন্ধুর অসমাপ্ত কাজটা শেষ করতে হবে, তুমি চিন্তা করো না। আমি থাকি তোমার সাথে, আমি যাব না। তোমার এখন রেস্টের প্রয়োজন, তুমি এনাদের সাথে যাও, ভালো লাগবে। তুমি শরীর কিন্তু ভালো না। তুমি কথা দাও, তুমি ফিরে আসবে। কেন? তুমি তো চাইতে যাতে আমি আমি তোমায় ভালোবাসি। আমি চাই আমার সন্তান তো আর এক বাবাকে দেখতে পাইনি। আমি চাই ও প্রথমে তোমায় দেখুক। কথা দাও, তুমি আসবে। আমি কথা দিতে পারছি না তোমায়, তবে চেষ্টা করব। রাজকে জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি, ভালোবাসি। রাজ ও রিমিকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর রাজ, রিমি, তার মা আর ইসরাত চৌধুরীকে হেলিকপ্টারে করে তুলে দিল। রাজ বাসার ভেতরে প্রবেশ করে, তার স্যারকে কল দিল। স্যার, বেপরোয়া বলছি। হ্যাঁ, RD বলল। স্যার, আলবার্ট বাংলাদেশে আছে। তাহলে আর অপেক্ষা কিসের? উপড়ে ফেলো আলবার্ট নামের বিষ বৃক্ষকে। স্যার, আমার কিছু শর্ত আছে। রাজ, আমি জানি তুমি তোমার মতো কাজগুলো করো, কোনো বাধা আসবে না। স্যার, আমি আমার টিম ব্যাক চাই। আচ্ছা, তাহলে কাজ শুরু করো। রাজ ফোনটা রেখে তার ল্যাপটপ নিয়ে বসে পড়ে আর একটা গ্রুপে মেসেজ পাঠিয়ে দিল। পরের দিন দুপুরে রকি তার বাবার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলছে, বাবা, বাবা, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? বাবা, সাইদ আঙ্কেলকে সোয়ার্ড গ্রেপ্তার করেছে। কি? হ্যাঁ বাবা, আর রিমি এবং তার পরিবার বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে। আমার লোকদের বাইরে আসতে বল। আচ্ছা বাবা। RD, তাহলে খেলাটা শুরু করা যাক। এবার দেখি অ্যালবার্টকে আঙুল দেওয়ার পরিণাম। বাবা, সবাই অ্যাক্টিভ আছে, কথা বলো। শুন সবাই, এই শহরের হাসপাতাল, শপিং মল আর স্কুলে বোম লাগিয়ে দিবি। আমি বলার পরে সাথে সাথে সবাই কাজে লেগে পড়বি। সবাই একসাথে বলে ওঠে, জি বস।
এদিকে রাজ তার ছোট্ট হাসপাতালের একটা রুমে তার টিমের সবাইকে নিয়ে বসে পড়ে। রাজ সবাইকে বলে, আলবার্টের ডান হাতে মানে সাইদ রহমান যে আটক হয়েছে সেটা আলবার্ট নিশ্চয়ই জেনে গেছে। আলবার্ট চাইবে এখন একটা ধামাক করার, যাতে সরকার নড়ে চড়ে বসে এবং সাইদ রহমানকে ছেড়ে দিতে বাধ্য করে। কিন্তু স্যার আলবার্ট তার প্ল্যান কিন্তু মিনিটে মিনিটে বদলায়, তাহলে আমরা কি করে সেটা প্রতিরোধ করব? হ্যাঁ, আমি জানতাম তোমরা এটা প্রশ্ন করবে। এবার সবাই মনিটরে একটা ছবি দেখতে পারছো নিশ্চয়? সবাই একসাথে মাথা নাড়ায়। রাজ সবকিছু বুঝিয়ে বলে এবং দিশা বলে, দিশা আর রাতুল তোমরা কিন্তু এরিয়া এইচে থাকবে। সাকিব তুই এস এরিয়া এবং চয়নও জয় এসপি এরিয়া। প্ল্যান মাফিক কাজ করলো আর আলবার্ট তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সো লেটস স্টার্ট দ্য ব্লাড গেম। সবাই বের হয়ে চলে যায় রাজের বলে দেওয়া জায়গায়। রাজ আসিফের ছবি নিয়ে দেখছিল, তখন রাজের ফোন বেজে ওঠে। রাজ ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মা বলো। রাজ, রিমি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, তারপর হাসপাতালে নিয়ে আসি। রিমিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আচ্ছা মা, আমি ওখানকার ডাক্তারকে বলেছি ওরা রিমির খেয়াল রাখবে, তোমরা চিন্তা করো না। রিমি তোকে এখানে আসতে বলেছে? মা, আলবার্টের সকল কিছু শেষ করে এবং আসিফের অসমাপ্ত কাজটা সমাপ্ত করে আসবো মা। 2 ঘন্টা পর রাজ ফোন রেখে দিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়েছিল, তখনই রাজের ফোন বেজে ওঠে। রাজ ফোন রিসিভ করতেই আলবার্ট বলে, আজ তৈরি তো ধা ধা মা কা শোনার জন্য? হ্যাঁ হ্যাঁ আলবার্ট। টিভি অন করে সামনে গিয়ে বস, ধামাকাগুলো শুনবি না? আমি শোনার আগে তুই নিউজ দেখতো, কিছু শুনতে বা দেখতে পাস কি না? তখনই নিউজে বলছে আলবার্টের ছেলে রকিকে কিছুক্ষণ আগে সোয়াট সদস্যরা আটক করেছে। খুব তাড়াতাড়ি আলবার্টও ধরা পড়বে। এ রাজ, তুই আমার ছেলেকে ছেড়ে দে, না হলে আমি কিন্তু সবকিছু শেষ করে দিব। চেষ্টা করে দেখতে পারিস। আলবার্ট ওয়াকি টকি নিয়ে তার লোকদের বলে বোম অ্যাক্টিভ করে দেওয়ার জন্য। তখন রাজ বলে, আলবার্ট, ওপাশ থেকে কি কোনো রেসপন্স আসছে? এই তোরা শুনতে পারছিস না আমার কথা? বোমগুলো অ্যাক্টিভ করে দে, ওই রাজকে শুনিয়ে দে অ্যালবার্টের মানে কি। তখনই রাজ আর আলবার্ট শুনতে পায় গুলির শব্দ। তখন ওপাশ থেকে ওয়াকি টকি থেকে ভেসে আসে কিছু কথা। স্যার, প্ল্যান সাকসেসফুল, আলবার্টের একদিকে সমাপ্তি হলো। দিশার মতো বাকি সবাই একই কথা বলল। তখনই রাজ বলে ওঠে, হ্যালো হ্যালো মাইক টেক্সটিং। হ্যালো আলবার্ট, শুনতে পাচ্ছিস সময়? তুই কেমন লাগলো আরডির ঝটকা? এক ঝটকে পর তুই জানলি কি করে আমার প্ল্যানগুলো? পিছনে তাক আলবার্ট। আলবার্ট পেছনে তাকিয়ে দেখতে পায় রাজ দাঁড়িয়ে আছে। আলবার্টের ইশারা পেয়ে আলবার্টের লোকেরা রাজকে মারতে আসে। শুরু হয় মারামারি। সবাইকে শুইয়ে দিয়ে রাজ আলবার্টের সামনে গিয়ে বলে, দ্য মাফিয়া কি, দ্য বোর্ড আলবার্ট। দেখলি তো রাজ কি জিনিস? তোর ছেলেকে মেরে তোকে ওয়ার্নিং দিয়েছিলাম এমন কাজ না করার জন্য, কিন্তু শুনলি না, আমার বন্ধু আসিফকে হত্যা করলি আর অনেক বাচ্চাকে তাদের মাতৃস্নেহ থেকে বঞ্চিত করেছিস। অনেক মায়ের কাছ থেকে ছোট ছোট বাচ্চাকে দূর করিয়েছিস। বল তোকে এখন কি করব? তুই জানলি কি করে? আলবার্ট, তুই যেখানে বোম ব্লাস্ট করেছিস সেখানে কম বিষয় হলো শপিং মল, হাসপাতাল আর স্কুলগুলো টার্গেট করিস, তাই আমি একটু মাথা কাটালাম আর ব্যাস তোকে গোল দিয়ে দিলাম। মেরে ফেলবি আমায়? না না, আমায় মারিস না, আমি ক্ষমা চাইছি, আমি নিজেকে সারেন্ডার করছি, প্লিজ আমায় মারিস না, প্লিজ প্লিজ। হা 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 হা। রাজ আলবার্টের এমন কথা শুনে কিছুটা চিন্তায় পড়ে যায়। তখনই আলবার্ট হাসতে হাসতে বলে, দেখ ওইদিকে। রাজ মনিটরে তাকিয়ে দেখতে পায় একটা গাড়িতে বোম দিয়ে পরিপূর্ণ। রাজ আলবার্টের সামনে আসতে যাবে, তখনই আলবার্ট বলে, জায়গায় দাঁড়িয়ে থাক। জায়গাটা কোথায় বলতো দেখি, বলতে পারিস কিনা? যদি বলতে পারিস তাহলে ব্ল্যাক করব না।
না হলে বলতে পারলে 30 মিনিটের ভূতের এই ধামাকা হবে। জায়গাটা দেখে পরিচিত মনে হচ্ছে। এই, এটা এয়ারপোর্টে। রাজের কথা শুনে আলবার্ট বোমটা অ্যাক্টিভ করে দিল, আর রাজ তার পিস্তল বের করে আলবার্টের বুক ঝাঁঝরা করে দিল। রাজ দিশা ও বাকিদের কল দিয়ে বলল, দিশা, সবাইকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছো তোমরা, আর সমস্ত এয়ারপোর্টে অবস্থানরত বাহিনীকে অ্যালার্ট থাকতে বলো। আলবার্ট এয়ারপোর্টে পার্কিং এরিয়াতে বোম অ্যাক্টিভ করে দিয়েছে এবং সেখানে এক গাড়ি বোম রয়েছে, যাতে আছে মাত্র 30 মিনিট। আর হ্যালো, অফিসার আরডি চৌধুরী বলছি, ইমিডিয়েটলি সোয়াট সদস্যের এয়ারপোর্টে যাওয়ার জন্য বলুন, সেখানে বোম আছে। রাজের কথা শুনে দিশা সহ বাকি সবাই এয়ারপোর্টের দিকে চলে গেল। রাজ ট্রাফিকের সব রুলস ব্রেক করে 10 মিনিটের মাথায় এয়ারপোর্টে পৌঁছে যায়। রাজ এয়ারপোর্টে পৌঁছে দেখতে পায় সবাই চলে এসেছে এবং একটা গাড়িকে ঘিরে রয়েছে। তখনই রাজের ফোন বেজে ওঠে। মা, রিমির ছেলে হয়েছে। তুই কোথায় রাজ? মা, আমি এয়ারপোর্টে আছি। রিমি তোর সাথে রাজ ফোনটা কেটে দিয়ে গাড়ির কাছে গিয়ে ভালো করে দেখছে। ইতিমধ্যে এয়ারপোর্টের সমস্ত নিউজ চ্যানেল চলে এসেছে এবং তারা নিউজ করা শুরু করেছে। তখন রাজ দিশাকে বলে, বোম ডিসপোজাল ইউনিট কোথায়? এই তো এসে পড়েছে। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা তাদের সেফটি পোশাক পরে নিয়ে গাড়ির কাছে যায়, কিন্তু 15 মিনিট পর সদস্যরা এসে জানায়, স্যার, বোমটা একটা সার্কিট ও একটা লাইনে কানেক্টেড। লাইন কাটার সাথে সাথে বোম ব্লাস্ট হয়ে যাবে, আর যদি একবার বোমটা ব্লাস্ট হয় তাহলে এখানে উপস্থিত সবার প্রাণের সংশয় আছে। অফিসার, কোন একটা রাস্তা তো আছে নিশ্চয়ই। অফিসার বলে, সরি স্যার, উই আর হেল্পলেস। এদিকে সবাই যখন রিমির ছেলেকে নিয়ে আনন্দ করছে, তখনই টিভি নিউজে শোনে সবাই সেদিকে তাকায়। তখন রিমি বলে, মহারাজ কি বললো? ও আসছে কি? রাজ তো বললো এয়ারপোর্টে নিউজ তো বলছে। মা, ফোনটা আমার কাছে দাও। রিমি রাজের নম্বরে কল দিল, কিন্তু রাজ ফোন কেটে দিচ্ছে। তখন সবাই নিউজে শুনতে পায় বোম ডিসপোজাল ইউনিটও এই বোম ডিসপোজাল করতে ব্যর্থ ধারণা করা হচ্ছে। এই বোম ব্লাস্ট হলে এয়ারক্রাফট অবস্থানরত সবার অনেক ক্ষতি হতে পারে। মা, রাজ ফোন কেটে দিচ্ছে। মা, আমি এয়ারপোর্টে যাব। এই অবস্থায় এয়ারপোর্টে যাবে? দাঁড়া, একটু শান্ত মা। ব্রেকিং নিউজ, বোমা রাখা গাড়িটি নিয়ে ইন্টারপোল অফিসার আরডি চৌধুরী কোথায় নিয়ে চলে যাচ্ছেন? যতটুকু মনে হচ্ছে তিনি রানওয়ের দিকে যাচ্ছেন। আমরা যতদূর শুনেছি বোমটা 30 মিনিটের ভেতরে ব্লাস্ট হবে, আর হাতে আছে 1 মিনিট। দিশা, রাজ কোথায়? মামি, ভাইয়া গাড়ি নিয়ে রানওয়ের দিকে যাচ্ছে। আমি মানা করেছি। ভাইয়া আমার কথা শুনেনি। হাতে সময় খুবই অল্প। আমার ছেলেটা কি তাহলে? মামি, ভাইয়ার দিশা কিছু বলার আগেই বোম ব্লাস্ট হয়ে যায়, আর রিমিরা নিউজে দেখতে পায় বোম ব্লাস্ট হয়েছে। ইসরাত চৌধুরীর হাত থেকে ফোনটা পড়ে যায়। ইসরাত চৌধুরী রাজ বলে মাটিতে বসে পড়ে। রিমি ও রাজ বলে চিৎকার দিল। ইসরাত চৌধুরী রিমি কান্নায় ভেঙে পড়েন। দিশা ও ভাইয়া বলে সেখানেই বসে পড়ে। রিমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় অনেক কষ্ট করে, কিন্তু কয়েক পা এগিয়ে গিয়ে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। বিকেলবেলা রিমির জ্ঞান ফেরে। রিমি চোখ খুলেই চারপাশে তাকিয়ে তার মাকে দেখতে পেয়ে। মা, রাজ কোথায়? মা, আমি রাজের কাছে যাব। শান্ত হ মা তুই। মা, রাজ কোথায়? আমি রাজের কাছে যাব। আমায় একটি বার রাজের কাছে নিয়ে চলো। রিমি, তুই একটু শান্ত হ মা, পাগলামি করিস না। তোমরা বুঝতে পারছো না কেন? আমি রাজের কাছে যাব। রিমি যখন কথা বলছিল তখনই ইসরাত চৌধুরীর মুখে কাপড় গুজে রিমিকে ইশারা করে বলেন তার বাম পাশে তাকাতে। রিমি তার বাম পাশে তাকিয়ে দেখতে পায় রাজ তার ছেলেকে কোলে নিয়ে খেলা করছে। তখন রিমিকে বলে, তোর পিছু এত সহজে ছাড়ছি না। আজকে কথা দিয়েছিলাম তো তোকে এই বাবাজিকে দেখে রাখবো। তাহলে আমি যাই কি করে বল? তাহলে নিউজে যে বললো? আরে, রানওয়ের পাশে নদী ছিল, নদীতে গাড়ি ফেলে দিয়ে
আমি ঝাঁপিয়ে পড়ি গাড়ি থেকে। তুই কি মনে করেছিলি আমি মরে গেছি? এই এদিকে আয়। কেন? আয় না। বল, কি হলো এটা? আর কখনো মরার কথা বলবি না। আসিফও চলে গেছে, আমায় একা করে চলে গেলে। এখন তুই যদি চলে যাস তাহলে আমার কি হবে? ও আচ্ছা, আর বলবো না। 10 দিন পর রিমিকে ডিসচার্জ করা হয়। তারপর রিমির ছেলেকে ইস্টার চৌধুরী, সোহেল রহমান ও রাহেলা বেগমের কাছে রেখে রাজ ও রিমি আসিফের কবরের কাছে চলে যায় এবং আসিফের কবরে ফুল দিয়ে কবর জেরায়ত করার পর বাসায় চলে আসে। 2 বছর পর আজকে রাজ আর রিমির ছেলের নাম আসিফের নামেই রাখা হয়। আসিফের জন্মদিন পালন করা হয় বড় করে। রাতের বেলায় রাজ আসিফকে ঘুম পাড়িয়ে আসিফের পাশে শুয়েছিল। তখন রিমি এসে আসিফকে জড়িয়ে ধরে বলে, আমার একটা ছোট্ট আরডি চৌধুরী লাগবে। কেন, আসিফ দিয়েছে না? না, আসিফ আর রাজ তো 2 ভাই ছিল না, তাই আমারও ছোট্ট একটা রাজ চাই। কিন্তু আমায় কি করতে হবে এখন? তুই এখন আমায় ভালোবাসবি। কিন্তু এনারা যে আছে এখানে। ও আচ্ছা, আপনারা আসতে পারেন। এই গল্পটি এখানেই থেমে গেল, কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। দোয়া করবেন আমাদের জন্য। এই রাজের বাচ্চা, তুই ঘুমাচ্ছিস কেন? আয় এদিকে আয়। আপনারা যান, ধন্যবাদ সবাইকে। সমাপ্ত।